ওখানের 100% উন্নতির জন্য দায় মুখ্যমন্ত্রীর, এখানে অবনতির জন্য, সংখ্যালঘুদের অবনতির জন্য দায় তাহলে মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তাহলে আপনি যদি এখানে মন্দির মসজিদে রাজনীতি করছেন যখন, তাহলে সংখ্যালঘুদের জন্য, মুসলিমদের জন্য আপনার কিছু করা উচিত। মাদ্রাসা শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার আছে? আর এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মন্ত্রীরা চুপ করে জুজু হয়ে পাশে গিয়ে বসে থাকে, একটা মুখ থেকে কথা বার হয় না। কেরালার মুখ্যমন্ত্রী প্রথম প্রকাশ করে দেবে ভারতবর্ষের মধ্যে দরিদ্রতাহীন রাজ্য হতে চলেছে কেরল। তাহলে এখানে যে আনএডেড মাদ্রাসায় কোনো মিড ডে মিল নেই, তার মানে এখানকার যে প্রান্তিক গরিব শিশুদেরও কুকুরের থেকে কি অধম মনে করছেন উনি? কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইপিইপি প্রকল্পের মাধ্যমে তিনি 100% দারিদ্র্য দূরীকরণ করবেন। যেখানে কেরলের মুসলিমরা এগিয়ে যাচ্ছে শিক্ষা এবং শ্রমের মাধ্যমে, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুসলিমরা পিছিয়ে পড়ছে কেন? দায় কার? এখানের দায় ওখানের 100% উন্নতির জন্য দায় মুখ্যমন্ত্রীর, এখানে অবনতির জন্য, সংখ্যালঘুদের অবনতির জন্য দায় তাহলে মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কারণ ওনার যে ইপিইপি অর্থাৎ ইরাডিকেশন পোভার্টি, এক্সট্রিম পোভার্টি ইরাডিকেশন প্রজেক্ট, মানে পুরোপুরিভাবে গরিবত্বটাকে মুছে দেবে আর কি, ইরাডিকেশন। সেখানে দেখা যাচ্ছে যে উনি মোট 64,000 জনকে বেছে নিলেন, ফ্যামিলিকে। 64,000 ফ্যামিলি, এরা দারিদ্র সীমার নিচে। 3টে ক্যাটাগরিকে ভাগ করলেন, যে 35,000-এর তাদের ইনকাম একেবারে তলানিতে, কিচ্ছু নেই, এবং 21,000 তাদের কোনো খাবার বা সংস্থান নেই, আর কিছু জনের গৃহ নেই। এবং আপনি অবাক হয়ে যাবেন যে উনি অভয় কিরণ বলে একটা প্রকল্প করলেন, কোনো ওই স্ত্রী নয় কিন্তু, মানে আমাদের মুখ্যমন্ত্রী তো সবসময় স্ত্রী করেন, শ্রী শ্রী শ্রী, ওনার অভয় কিরণ একটা প্রকল্প প্রশংসার যোগ্য। সে অভয় কিরণ প্রকল্পে রাজ্যের যারা নিঃস্ব এবং গৃহহীন তাদের গৃহ করে দিচ্ছে, এবং তাদেরকে নিঃস্ব, তাদের যাতে কিছু কাজ করে তারা খেতে পারে। আরেকটা হচ্ছে কে অশ্বনিধি প্রকল্প, খুব সুন্দর প্রকল্প, যেখানে নারী বা শিশু তাদের উপরে যদি অত্যাচার হয়েছে তাহলে তাদেরকে হেল্প করা হবে, তাদেরকে নানা রকমভাবে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এখানে আমার একটা প্রশ্ন, নারীরা এখানে ধর্ষিত হচ্ছে, তাদের কিছু করছে না। শিশু তমান্না, সে তৃণমূলের এই যে বিজয় মিছিলের বোমার আঘাতে মরে গেল, সেই শিশুদের কোনো অধিকার নেই, তাকে একবার দেখতেও যায়নি। এবং এখানে সবচেয়ে মজার কথা, কেরলে হিন্দু 54% আর মুসলিম 26%, খ্রিস্টান 18%। সেখানে মুসলিম এমএলএ 22টার মতো, কম বেশি, আর দুজন মুসলিম এমএলএ তারা রিজাইন দিয়েছে, কেন জানি না। এখানে যখন 40 থেকে 45% ভোট মুসলমান, এখানে ভোটার আছে মুসলমান এরকমই আছে, 40%-এর উপর হবে, সেখানে 41 জন এমএলএ থেমেছে। তাহলে কারা মুসলমানদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে? এবং এখানে শুধু হিন্দু মুসলিম উনি কিন্তু কিছু দেখেনি, এটা মারাত্মক জিনিস। কিন্তু কোনো মন্দির তৈরি নেই, কোনো গির্জা তৈরি নেই ওখানে, কিন্তু ইনি পরপর 3টে মন্দির তৈরি করে বলে দিলেন, ডিক্লে একটা অলরেডি হয়ে গেছে জগন্নাথ ধাম, আর দুর্গা মন্দির, আর দুর্গাঙ্গন, আরেকটা কি হবে, এই যে 3টে ইনি অলরেডি বলে দিয়েছেন। এখানে সংখ্যালঘুদের জন্যে স্পেশাল কোনো প্রকল্প উনি দিয়েছেন? কোনো প্রকল্প নেই। তাহলে আপনি যদি এখানে মন্দির মসজিদে রাজনীতি করছেন যখন, তাহলে সংখ্যালঘুদের জন্য, মুসলিমদের জন্য আপনার কিছু করা উচিত। যেখানে এই পশ্চিমবঙ্গে 95টা বিধানসভা কেন্দ্র পুরোপুরি মুসলিম ভোটে জয়যুক্ত করবে, তাহলে ওখানে
আর এখানের মুসলিমদের এবার আমি উন্নয়নের দেখছি 70% মুসলমান পুরোপুরি আছে। আমি প্রশ্ন করবো যে আমাদের রাজ্যে 45% মুসলিম বিধায়কের মধ্যে 21 জন মুসলিম বিধায়ক হচ্ছে, তাই তো? জনসংখ্যার মধ্যে 45% জনসংখ্যার মধ্যে। তাহলে এটা কি রাজনৈতিক দলীয় ব্যর্থতা নাকি এটার নেতৃত্বের সংকট? অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের সামনে দেয়া হবে না। আপনি বলুন তো কোন সংখ্যালঘুকে সঠিকভাবে, সংখ্যালঘু মন্ত্রীকে সঠিকভাবে ব্যবহার করছে এবং তাকে সঠিকভাবে কাজ করার ক্ষমতা দিচ্ছে? আর এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মন্ত্রীরা চুপ করে জুজু হয়ে পাশে গিয়ে বসে থাকে, একটা মুখ থেকে কথা বার হয় না। কারণ একটু যদি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে তো তার ওই পত্রাই চলে যাবে, যে জন্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কাসিম সিদ্দিকি শুধু গিয়ে বসে থাকে। ববি হাকিমের কথা ছেড়ে দিই, কেন ছেড়ে দেবো? ববি হাকিম যে মুসলিম নিয়ে বলে, ওর যে মেয়েগুলো কোথায় পড়াশোনা করেছে, মাদ্রাসায় না স্কুলে পড়াশোনা করেছে, সেটা তো ববি হাকিম জবাব দিতে পারবে। সুতরাং মুসলিম ভক্তির মধ্যে নেই। তাহলে এরা মুখ্যমন্ত্রীর কাছে কেন বলতে পারছে না? এখানে মুর্শিদাবাদে আমরা দেখেছি 80-এর উপরে হচ্ছে, 70 থেকে 80-র উপরে সংখ্যালঘু, এখন হয়তো বাড়তে পারে। আর ওদিকে কেরালার মলাপ্পুরম বলে একটা জায়গা, সেখানে 70% মুসলমান। এই জায়গাটায় পার্টিকুলার আমি গিয়েছিলাম এবং সেখানে দেখেছি প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত এবং তারা রুজি রোজগারের মধ্যে আছে। হ্যাঁ, ওখানেও বিধবাদের ভাতা, এটা ছোটোখাটো ভাতা আছে, অবশ্যই আছে, কিন্তু এখানে দান ধ্যানে করে সব কিছু করে দিয়েছে না নয়। এবারে সব কিছু এই প্রকল্প, এই যে ইপিপি প্রকল্প সাকসেসফুল হয়েছে। আগামী 1 নভেম্বর কেরালার মুখ্যমন্ত্রী প্রথম প্রকাশ করে দেবে ভারতবর্ষের মধ্যে মানে দরিদ্রতাহীন রাজ্য হতে চলেছে কেরল। সেটা 1 নভেম্বর উনি ঘোষণা করবেন। আচ্ছা, আপনি বলেছেন যে 1 নভেম্বর থেকে ঘোষণা করছে কেরলের মুখ্যমন্ত্রী যে দারিদ্র্যমুক্ত রাজ্য ঘোষিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের সংখ্যালঘু যুবকরা বেকারত্বের যন্ত্রণায় ভুগছে। একেবারেই একদম ঠিক কথা। ওখানে যে বললাম যে অত্যাচারিত মহিলা এবং শিশুদের জন্যে প্রকল্প, যেহেতু টাকা দিয়ে তাদের ছাড় নেই, তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। এখানে তোমার টাকা দিচ্ছি, তুমি ঘরে বসে বসে খাও। আর সংখ্যালঘুদের শুনুন আরেকটা মারাত্মক কথা, মুসলমানদের কথা বলছেন এখানে অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো কেরলের মডেলে চলে। আপনি অবাক হয়ে যাবেন, কেরলের মডেলে চলে যে মাদ্রাসা। আমার বেশ কিছু ছাত্র সেখানে চাকরি করে। কি আধুনিক মাদ্রাসা কেরলে, আধুনিকের থেকে আধুনিক সেই মডেলে এখানে মাদ্রাসাগুলো চলে কিছু। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো এই মাদ্রাসা শিক্ষামন্ত্রী। আচ্ছা, আপনি বলেন যে কেরালার মডেলে চলে মাদ্রাসাগুলি, তাহলে সেই শিক্ষার ফল কেন মুসলিম সমাজে পড়ছে না? কিছু মাদ্রাসা তারা দেখছে এখানে মুখ্যমন্ত্রী তো হেল্প করে না, তাহলে তারা কেরালা মডেলে মাদ্রাসাগুলো করছে। বিভিন্ন জায়গা থেকে তারা হেল্প নিয়ে তারা মাদ্রাসাগুলো চালায়, সেটা কম মাদ্রাসা। এখানে কিন্তু কেরলের প্রায় মাদ্রাসাগুলোতে হাতের কাজ, কেউ দর্জি, মেয়েরা কেউ কিছু সেলাই শিখছে, যারা করে খেতে পারে। কিন্তু এখানে দেখুন সেই মাদ্রাসাগুলোর কোনো ডেভেলপ করছে না সংখ্যালঘু মন্ত্রী। 614টা মাদ্রাসা বামফ্রন্টের সময়, এনার সময় সেই 614টা সরকার এর অ্যাডেড মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। তাহলে এই সংখ্যালঘুদের উন্নয়নের কথা উনি কিভাবে মুখ থেকে বলেন যে এই সংখ্যালঘুদের আমি উন্নয়ন করছি? মাদ্রাসা সার্ভিস কমিশন দীর্ঘ 14-15 বছর গ্রুপ ডি নিয়োগ এখনও হয়নি। যে এসএলএসটি মাদ্রাসা 7th এসএলএসটি রেজাল্ট বার হলো, সেখানে 17টা সাবজেক্টে রেজাল্ট বার হয়েছে, 19টা সাবজেক্টে রেজাল্ট বার হয়নি। কোনো দিন শুনেছেন আপনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন? এদিকে এসএলএসটির তো এই অবস্থা। এবং আপনারা দেখলেন উনি বললেন 10,000 মাদ্রাসা আমি করে দেবো। কেরলের মুখ্যমন্ত্রী এরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি। হিন্দু মুসলমান নিয়ে কোনো প্রতিশ্রুতি দেন না উনি। যে তিনি সিপিএমের মুখ্যমন্ত্রী বলে আমি বলছি তা নয়, একজন মানুষ হিসাবে বলছি, রাজ্যের উন্নয়ন করেছেন তিনি সংখ্যালঘুদের উন্নয়ন করেছেন এবং তারা যাতে করে খেতে পারে। আর এখানে যে করে খাবার রাস্তাটুকুও নেই,
এখানকার বহু মানুষ শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা কেরলে গিয়ে কাজ করে। দেখাতে পারবেন কেরল থেকে কজন পশ্চিমবঙ্গে এসে পরিযায়ী শ্রমিক হয়েছে? তাহলে ব্যর্থতাটা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। কারণ ভোট আসলে মুসলমান প্রীতি দেখায়, ভোট যেই শেষ তখন মুসলমানদের আর চিনতে পারেন না উনি। আপনি ছিলেন আনএডেড মাদ্রাসা, দেখেছেন দুদিন তারা মিছিলে গেছিল, কেউ মিড ডে মিল থেকেও পায় না, কারণ মাদ্রাসা 4,000 থেকে, কারণ মাইনে 4,000 থেকে 10,000, মাত্র 10,000 টাকা। আর কিছু মাদ্রাসা আনএডেড মাদ্রাসা করে দিয়েছে, সেখানে কোনো তারা পয়সা পায় না। তাহলে বাচ্চা শিশুরা, তারা গ্রাম প্রান্তিক মুসলিম বাচ্চা শিশুরা এসে খেতে পারবে না। অর্থাৎ বলতে খারাপ লাগে, তবুও বলছি, স্কুলগুলোতে উনি হঠাৎ সার্কুলার দিয়ে দিলেন, স্কুলের সামনে যে সমস্ত পথকুকুর, তাদেরকে মাস্টারমশাইদের খাওয়াতে হবে। শুনেছেন নিশ্চয়ই সাংবাদিক হিসাবে, সে খাওয়াক, পথকুকুর খাওয়াক। তাহলে এখানে যে আনএডেড মাদ্রাসায় কোনো মিড ডে মিল নেই, তার মানে এখানকার যে প্রান্তিক গরিব শিশুদেরও কুকুরের থেকে কি অধম মনে করছেন উনি? এটা সত্যি খুবই খারাপ লাগে। একেবারে শেষ প্রশ্ন করব, এই বোমা বন্দুকের রাজনীতি কি তাহলে মুসলিম সমাজের অগ্রগতি পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? নিশ্চয়ই, ওখানে বোমা বন্দুক গুলির রাজনীতি মুসলিমদের নেই, একেবারে নেই। রিসেন্টলি এখানে আপনি দেখুন ভাঙড়ের, সেই সবাই জানতো যে সিপিএমের সেরকম ছিল, তাহলে এইবারে কিন্তু উন্নয়ন হবে, অন্তত বোমা বন্দুক থেকে ওরা সরে আসবে। কি উন্নতি হলো? আরও তো বরঞ্চ অবনতির দিকে চলে যাচ্ছে। আর ওর পাশে ওই আরেকজন আছে শওকাত মোল্লা আরেকজন আছে। তো ওই যে দুটো পরপর মুসলিম এলাকা, সেখানে উন্নয়নকে বোমা বন্দুক ছাড়া কি? এই কটা পরপর আপনি সিরিজ ধরুন তো, মালদা, মুর্শিদাবাদ, এই এখনও বলছে প্রায় 1100-র মতো মুসলমান, ওই যে মুর্শিদাবাদে কি হয়েছিল, তারা এখনও বন্দি হয়ে আছে, শুধু মুসলমান বন্দি হয়ে আছে। এবং আরেকটা কথা আপনাকে বলছি, কীরকমভাবে সংখ্যালঘুদের আগিয়ে দিচ্ছে দেখুন। শুভেন্দু অধিকারী, তিনি বিজেপি কি সিপিএম কংগ্রেস আমার দেখার দরকার নেই, তিনি মথুরাপুরের এলাকায় গেছেন, কি কালী পুজো করতে গেছেন, কি তিনি উদ্বোধন করতে গেছেন, তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে 7-8টা জায়গায় তিনি যে নামগুলো দিয়েছেন, যে ওনার উপরে প্রেশার দিয়ে যে ধাক্কা মেরেছে, এই করেছে ইত্যাদি স্লোগান দিয়েছেন, সবকটা মুসলমান। তার মানে কি মথুরাপুরে কোনো হিন্দু ভাই বোন বিজেপি করে, এই তৃণমূল করে না, সব মুসলমানরাই তৃণমূল করে। অর্থাৎ এদেরকে আগিয়ে দেওয়া হচ্ছে। কেরল যেমন কি করছে, তোমরা আগিয়ে যাও শিক্ষা দীক্ষায় মুসলমানরা, আমার রাজ্যে যেমন খ্রিস্টান আগিয়ে যাবে, হিন্দু আগিয়ে যাবে, মুসলমান আগিয়ে যাবে। এখানে দুর্গাঙ্গন করছে, এই করছে, করুক, আমরা হিন্দু মুসলিম পাশাপাশি থাকি, কিন্তু মুসলমানদের জন্য কি প্রকল্প করেছেন উনি বলুক, এইটাই বলুক। তাহলে উনি কিভাবে বলেন উনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার আছে? যে কোনো একজন ধর্মপান বা ভালো মুসলমান, তাদেরকে ওই মাদ্রাসা শিক্ষার উন্নতি দিক। যিনি মাদ্রাসার বোঝে না, মাদ্রাসা লেখাপড়া করেননি কোনো দিন, তিনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন, তাহলে মাদ্রাসার উন্নয়ন তো এরকমই হবে, আর মুসলমানদের উন্নয়ন তো এরকমই হবে। এইটা কেরল মডেল আজকের দেখিয়ে দিল। আমি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনদের বলবো, কেরল মডেলের মতো আপনারা কিন্তু পথে নামুন, এবার পথে নামুন। এবং পথে নামবেন কার সঙ্গে? নওশাদ সিদ্দিকীকে নিতে হবে, সেলিমদাকে নিতে হবে, অধীর চৌধুরীকে নিতে হবে। এই কেমিস্ট্রি, এই রসায়ন যদি এক হয়, 3 থেকে 5% ভোট সুইং করবে মমতা ব্যানার্জি, আপনারও গদি আর কিন্তু থাকছে না।